নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক, কালকে আমরা 8 পর্যন্ত পড়ছিলাম। মানতে 7 পর্যন্ত পড়ছিলাম যে। হ্যাঁ 8 পর্যন্ত আজকে। হ্যাঁ পুনশ্চ তথাগত পূর্ব নিবাস অনুস্মৃতি জ্ঞান জ্ঞান তথাগত পূর্ব নিবাস অনুস্মৃতি জ্ঞান অর্থাৎ জাতিস্বর জ্ঞান সম্পর্কে যথার্থভাবে প্রকৃষ্ট রূপে জানেন। তথাগত যে পূর্ব নিবাস অনুস্মৃতি জ্ঞান সম্পর্কে যথার্থভাবে প্রকৃষ্ট রূপে জানতে পারেন তদ্দেতু ইহা তথাগতের তথাগত বল। এখানে জাতিস্বর জ্ঞান সম্পর্কে কি আর একটু বলে দিবেন নাকি এমনি সবাই বুঝছে কি জানো? জাতিস্বর জ্ঞান মানে হচ্ছে যে আমরা যেরকম করে সকালবেলা কি দিয়ে ভাত খাইছি মনে রাখি, সকালবেলা কি করছিলাম মনে করতে পারি, স্মরণ করতে পারি। এই জাতিস্বর জ্ঞান হচ্ছে যে আমি এর আগের জন্ম কি করছিলাম, ঠিক আমাদের এই পূর্ব বিষয়গুলো যেভাবে মনে পড়ে অতীত জন্মের বিষয়ও এভাবে মনে পড়ার নাম হচ্ছে যে জাতিস্বর জ্ঞান। এটা কোনো কোনো প্রাণীর ক্ষেত্রেও অটোমেটিকভাবেও থাকে। আমরা বিবিধ জাতকের মাধ্যমে দেখতেছি, আর দেবগণের কাছেও এটা থাকে। অনেক সময় নারকী কিছু গল্প, বুদ্ধের দেশনা আদি শুনলে, নারকীয়দের কথোপকথন শুনলে সেখানেও মনে হয় তাদেরও এই পূর্ব নিবাস স্মৃতিজ্ঞান স্মরণ করার কিছু কিছু অবস্থা ব্যবস্থা আছে, এরকম কিছু মনে হয়। আবার অনেক প্রেতকেও দেখেছি আমরা, যেমন সারিপুত্র ভান্তের অতীত জন্মের মা এক প্রেত সারিপুত্র ভান্তের কাছে এসে পুণ্য ভিক্ষা চেয়েছিলেন, পুণ্য যাঞ্চা করছিলেন। তার মানে তারা এই জাতিস্বর জ্ঞান স্মরণ করতে পারেন। এরকম অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিষয়টা। মানুষের কাছেও নর্মালি যখন মানুষের জ্ঞান বুদ্ধি বিবেচনা মেধা শক্তি মনন এখন যেমন আর্টিফিশিয়ালভাবে বেড়েছে, কিন্তু এই মেধা মনন এটা একসময় আর্টিফিশিয়াল বিষয় না আসার আগে, যখন একেবারে প্রকৃতির সঙ্গে মিশেছিল এবং প্রকৃতির মতো করে প্রকৃতির মধ্যে যখন এরকম কোনো সাধক পুরুষের আবির্ভাব ঘটে, তখন বহু মানুষের এই জ্ঞানগুলো অটোমেটিক উৎপন্ন করতে পারেন। আবার একটা সময় আছে অটোমেটিক মানুষের কাছে এটা ছিল, এটা বুঝতে পারতেন, জানতে পারতেন। মঙ্গল। তারপরে আর ঋদ্ধি সম্পন্ন ব্যক্তিগণের কথা তো বললাম। সম্যক সম্বুদ্ধ গণের বেলায় এটা আনলিমিটেড, শত সহস্র কল্প এবং সংবর্ত কল্প বিবর্ত কল্প ও আমরা পড়েছি, এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি এখন উপলব্ধি আছে। নর্মালি কল্প আনকাউন্টেবল, গণা পড়ার বাইরে বিষয়, শুধু কল্প। আর এই জায়গায় সংবর্ত কল্প বিবর্ত কল্প এগুলো আর বলার দরকার অবকাশ নাই। বিশাল এক সময়
কে নির্বাচন করতে গিয়ে বলতে গিয়ে এই সংবর্তকল্প বিবর্তকল্প, বহু সংবর্তকল্প বহু বিবর্তকল্প এভাবে বলা হয়। তো এই বহু সংবর্ত বহু বিবর্তকল্পও বুদ্ধ স্মরণ করতে পারেন, স্মরণ করে বলতে পারেন। এটা একটা আমার ভালো করে মনে আছে। তারপরে 9 নাম্বার, মিউট হয়ে গেছে আপনার। পুনশ্চ তথাগত সত্যগণের চ্যুতিউৎপত্তি সম্পর্কে যথার্থভাবে প্রকৃষ্টরূপে জানেন। তথাগত যে সত্যগণের চ্যুতিউৎপত্তি সম্পর্কে যথার্থভাবে প্রকৃষ্টরূপে জানতে পারেন, তদ্ধেতু ইহা তথাগতের তথাগত বল। কোত্থেকে চ্যুতি হয়ে কোথায় এসছে, কোথায় যাবে, চ্যুতি উৎপত্তি, কোত্থেকে এখানে উৎপত্তি হয়েছে আর চ্যুতি হয়ে কোথায় যাবে, জন্ম মৃত্যু সম্পর্কে যথাযথভাবে প্রকৃষ্ট রূপে জানেন, এটাই তথাগতের তথাগত বল। এবং এই বিষয়ে তিনি নির্ভীক, যেহেতু একেবারে সরাসরি ওনার এটার সঙ্গে সম্পর্ক। কয়েক জায়গায় বুদ্ধ এভাবেই উদাহরণ প্রদান করেছেন আমাদেরকে, যে দুই ঘরের মধ্যে যদি দরজা খোলা থাকে, ওই দুই ঘরের মাঝখানে যদি একজন চক্ষুষ্মান ব্যক্তি বসে থাকে, দিনের আলোও যদি থাকে, এমত অবস্থায় ওই চক্ষুষ্মান ব্যক্তি দুই ঘরের ভিতরে যদি কোনো মানুষ হাঁটাচলা করে বা কোনো কাজ করে, এই ঘরের মানুষ, এই মাঝখানে দাঁড়ানো বা বসা এই মানুষ এই ঘরের দরজা দিয়ে দেখলে ওই ঘরের মানুষ কি করতেছে, ওই ঘরের দরজা দিয়ে দেখলে ওই ঘরের মানুষ কি করতেছে যেমন দেখতে পাই, ঠিক আমিও এই ঘটনাগুলোকে, এই কার্যক্রমগুলোকে আমি যেগুলো যেগুলো বলি ঠিক এভাবেই দেখতে পাই। অসাধারণ না? এটা বিশেষ করে দেবদূত সূত্রের মধ্যে আপনারা পাবেন। দেবদূত সূত্রের মধ্যে বুদ্ধ এভাবে বলেছেন, মানুষ স্বর্গে গেলে কি করে, নরকে গেলে কি করে, কোন কর্মের দ্বারা স্বর্গে যায়, কোন কর্মের দ্বারা নরকে যায়, এগুলো ওই রকম দেখার মতো করেই তিনি দেখতে পান। আমরা ওই মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে পড়ছি, ওইখানে কিছুটা ছিল তো। হ্যাঁ, 10 নাম্বার। পুনশ্চ তথাগত আসবের ক্ষয় সম্পর্কে, আসব বলতে আসক্তি, যথার্থভাবে প্রকৃষ্টরূপে জানেন। তথাগত যে আসবের ক্ষয় সম্পর্কে যথার্থভাবে প্রকৃষ্টরূপে জানতে পারেন, তদ্বৈত ইহা তথাগতের তথাগত বল। যে বলে বলিয়ান হয়ে তথাগত শ্রেষ্ঠ স্থান বিশেষভাবে জ্ঞাত হন, অর্থাৎ নির্ভীকতা অনুভব করেন, পরিশোধ সময়ে সীমানাত করেন, ধর্মচক্র প্রবর্তন করেন, এভাবে 10 প্রকারে জ্ঞানাবদ্ধ। মাথিকা এখানে সমাপ্ত। বলতে আসব ক্ষয়। আমেরিকান উপাসিকা আসব বা আসক্তি সম্পর্কে আপনার আমাদের এই ক্লাসের আলোকে যেটা উপলব্ধি হয়েছে, এটা সম্পর্কে আপনি কতটুকু গভীরতা সম্পর্কে মানে নিতে পেরেছেন? আসক্তি সম্পর্কে আপনি কতটুকু বুঝেন, এটা আমাদেরকে একটু বলেন। উপাসক রানাবাবু প্রস্তুত থাকেন বলার জন্য, উপাসক সুপ্রিয় বাবু বলার জন্য প্রস্তুত থাকেন, তারপরে উপাসক সুশান্ত বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। আরো যারা যারা বলতে চান বলতে পারবেন। আগে উপাসিকা বলেন, আপনার মিউট করা, মিউট করলেন। খোলা নাই এখনো? হ্যাঁ খুলছে, বলেন। এই ক্লাস করার আগে যে বানতে আমি যে যতটুকু বুঝতাম না, এখন এই ক্লাস করার পর থেকে বানতে আমি অনেক কিছু বুঝতে চেষ্টা করতেছি এবং অনেক আসক্তিও ক্ষয় করার চেষ্টা করতেছি বানতে। এবং সবসময় বন্দনা করেও বলি যে আমি আমার যেন আসক্তি ক্ষয় হয়, আমার যেন তৃষ্ণা ক্ষয় হয়, এগুলো আমি সবসময় চিন্তা করি।
বানতে আমি আগের মতন অনেক সময় নিজেকে নিজেকে মানে একটু গুটানোর চেষ্টা করি আর কি, কোনো লোভ বা তৃষ্ণা করার চেষ্টা করি। এবং আমি আমার সবাইকেও বলি তৃষ্ণা যেন না করে, লোভ না হয়, আসক্তি যেন ক্ষয় হয়। এগুলো আমি সবসময় মানতে একটু আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে আমার, আশা করি। হয়েছে, আবার মিউট করে দেন। প্রশ্নটা আবার বলতেছি আমি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আসক্তি বিষয়টা কি, জিনিসটা কি, আমার থেকে কমেছে না কমেছে এগুলোর দরকার নেই, আগে এটা চেনা দরকার, বোঝা দরকার ভালো করে। আমরা আগেও চিনতাম, আসক্তি কথাটার সঙ্গে ভালো পরিচয় আমাদের ছিল। এখন এই বইয়ের আলোকেও আমরা আরো গভীর থেকে গভীরতম পর্যায়ে আমরা চিনতেছি, বুঝতেছি। এই সম্পর্কে বলার জন্য বলতেছি যে উপাসক রানাবাবু বলেন, আরো কেউ নিজে থেকে যদি বলতে চান বলতে পারবেন, আমি সবার নাম বলি নাই। বন্দনা মঙ্গল কোনো জিনিসের প্রতি কোনো কিছু আকৃষ্ট হওয়া অথবা ওগুলি নিজের মন থেকে একটা জিনিস যেখানে কিছু দেখলে আসক্ত হওয়া, ওই জিনিসটা যেন মনে যেন না আনি, ওই জিনিসটা এই ইয়াগুলো করার কারণে আজকে এত বছর যাবত আমি নিজেকে নিজে অনেক কিছু পরিবর্তন করতে পারছি বলে নিজেকে মনে হয়। আসক্তির জিনিসটা এখন আসলেও মানে জিনিসটা বাধা নিয়ে আসে, মানে এই জিনিসটা করলে যেন আমার অমঙ্গল হবে, ওই জিনিসটা আমার সবসময় মনে পড়ে। কোনো জিনিসের লোভ লালসা কোনো কিছু আগে ওগুলি কোনো কিছু পরোয়া করতাম না, এখন নিজেকে অনেক কিছু দেখলে মানে ওইদিকে দেখতে ইচ্ছে করে না। এই আপনার কাছ থেকে এই জিনিসটা করার পর থেকে, ধর্মীয় আলোচনাটা যা শিখার পর থেকে মানে মনকে অনেক নিজেকে নিজে অনেক কিছু আগে রাগ আসতো ইয়ে আসতো ওগুলো সবকিছু ত্যাগ করতে নিজেকে নিজে পারছি বলে মনে হয়। আগে কেউ কিছু বললে জিনিসটা মনে একটা ক্রোধ ভাব আসতো, মানে রাগান্বিত ভাব আসতো, এখন মনে করি না ওগুলি ওই জিনিসটা আমি আনতে পারি না। এখন অনেক সংযমত হয়ে গেছি, জ্ঞানটা করতে পারছি, এটাই আমার ধারণা। বানতে উপাসিকাদেরকে বলবেন, বানতে আমি একটু করে বলবো, ঠিক আছে পরে একটু। রানাবাবু উপাসিকাদেরকে বলবেন বাসায় থাকলে, অন্য কোনো কাজ না থাকলে এই সময়ে বুঝলে বুঝুক, না বুঝলে নাই, আপনার পাশে বসে থাকার জন্য। বুঝলে বুঝুক, না বুঝলে নাই, আপনার পাশে যেন বসে থাকে। এই মুহূর্তে যদি তারা অন্যান্য ফোনে কথা বলে, আপনি এখানের ক্লাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় নিতে পারবেন না। তো তাদেরকে অনুরোধ করে বলবেন, দয়া করে বলবেন যে তোমরা অন্তত এখানে বসো। এটা খুব দারুণ এক পুণ্যক্ষেত্র। বুঝাই বাজাই 10 দিন বললে একদিন শুনে যাবে, বুঝে যাবে। যেদিন যেদিন কাজ না থাকে আর কি, ফ্রি থাকে, বলবেন। আপনার বলা উচিত, কর্তব্য এটা, আপনি বলবেন। না শুনলে তো করার কিছু নাই, কিন্তু বলাটা আপনার দায়িত্ব। প্রত্যেক দিন একদিন আমি 10 দিন বলছি, ও আসা নাই, ও কি করবো, ও না, এরকম না। আপনার দায়িত্ব হচ্ছে যে A to Z পর্যন্ত, এই হতে সে পর্যন্ত প্রত্যেক দিন বলা। ওরা শুনলে শুনবে, না শুনলে নাই, ঠিক আছে? এটা আমি আমার বলারটা আমি বলছি যে আপনার আবার উত্তর দিতে হবে না এটার জন্য, ঠিক আছে? মিউট করে দেন। উপাসিকার অনুভব বলেন। বন্দনা মানতে অনুৎপন্ন মানতে অনুৎপন্ন কুশলকে পুনঃ উৎপন্ন করার জন্য প্রচেষ্টা করা, এবং উৎপন্ন অকুশলকে পূর্ণ না আসার জন্য প্রচেষ্টা করা। আমি এতটুকু বুঝছি, গুছিয়ে বলতে পারতেছি না। ঠিক আছে, আমি একটু বলবো। হ্যাঁ বলেন।
পৃথিবীতে এই আসক্তি আছে বলে পৃথিবীতে যত প্রাণী আছে জন্মান্তরে ঘুরছে। যদি আসক্তি যদি ক্ষয় করতে পারি, আমরা অরহত বা নির্বাণ লাভ করতে পারি। এই আসক্তির কারণে আমরা এত দুঃখ, এত কষ্ট, এত কিছু হচ্ছে। এটা হচ্ছে আসক্তির মূল কারণ। আর আসক্তি ক্ষয় গেলে নির্বাণ। ঠিক আছে, উপাসক সুপ্রিয় বাবু বলার পরিবেশ থাকলে বলেন। উপাসক সুপ্রিয় বাবু, হ্যাঁ বলেন। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, হ্যালো হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যালো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে আসক্তি উৎপন্ন হয় বা যে আসক্তির মাধ্যমে যে অশুদ্ধি সৃষ্টি হয়, সেটা সম্পূর্ণভাবে দূর করা, মানে ওটা থেকে মুক্তি লাভ করাই হচ্ছে আসক্তি। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু আসক্তি, মোহ, লালসা, কামনা, ওইটা থেকে নিজেকে মুক্ত করাই হচ্ছে আসক্তি। এতটুকু বুঝতে। হয়েছে, মিউট করে দেন। উপাসক বলেন, প্রশ্নটা আবার বলবো। প্রশ্ন বলছে আসক্তি সম্পর্কে বলতে বলছেন আর কি বলতে আমাদের ক্ষয় সম্পর্কে বলতে বলি নাই। আসক্তি কি? আসক্তি আসলে বিষয়টা কি এটা আমরা আগেও জানতাম। এই বই পড়ে এটা আরো কোনো গভীরতম জ্ঞান হয়েছে কিনা এটা সম্পর্কে, এই শব্দটা সম্পর্কে? ঠিক প্রশ্নটা এটা। বলতে আসক্তি আমরা পঞ্চকামগুণে আমরা তো সদা সর্বদা আসক্তির মধ্যে আছি বলতে। এই আসক্তি ক্ষয় সম্পর্কে বলা হচ্ছে প্রকৃষ্ট রূপে জানতে বলা হচ্ছে এখানে। এখন আসক্তি ক্ষয় যদি সম্পর্কে আমরা প্রকৃষ্ট রূপে জানতে চাই, সেটা হচ্ছে আমরা যে নাম রূপ মাধ্যমে আমরা এটা জানতে, যেগুলো আমরা জেনে আসছি এতদিন ধরে। এখন ওইটাই তো আসক্তি মাত্রা না, নাকি আপনি আপনার কোন আসক্তি, এইভাবেই তো আসক্তিটা উৎপন্ন হয় পঞ্চেন্দ্রিয় দ্বার দিয়ে, যেটা কুমার বলছিলেন, নাকি আমরা প্রশ্ন বুঝি নাই? এখন এইটা বলে বিস্তারিত বলা যাচ্ছে বলতে, আর যদি বলেন যে না এরকম না অন্যরকম, তাহলে আপনি একটু হিন্দিতে বলা হবে। আচ্ছা, আমি বলতেছি, মূলত প্রশ্নটা ছিল যে মানে আসক্তি জিনিসটা কি, এটাই হচ্ছে যে মূলত প্রশ্ন। এই এখন বর্তমানে আমরা যেটা পড়তেছি এটার ব্যাপার না, এখানে শুধু ওই শব্দটা নিয়ে ওই জিনিসটা কি আসলে। বুদ্ধ এটা ক্ষয় করেছেন বলতেছেন, ওটা ক্ষয় করেছেন বলে, এবং ক্ষয়টা একেবারে চরম থেকে চরম পর্যায়ে তিনি ক্ষয় করেছেন। হ্যাঁ, ওই জন্য তথাগত, এটা তথাগতের বল। তৃষ্ণা তো বলতে নাকি? হ্যাঁ, তৃষ্ণা মূলত। আসক্তি হচ্ছে কোনো কিছুর প্রতি খুবই মোহিত হয়ে যাও, ওইটা ছাড়া আমার চলতেছে না। হ্যাঁ, উপাসক ওইটাই বলেন। তো আসক্তি। হ্যাঁ ঠিক আছে, উপাসক বলেন। সেটা তো বলছি। হ্যাঁ, তাহলে ওই আসক্তি মানে তৃষ্ণা, তাহলে কি অবিদ্যার কারণে আমরা যে দ্বাদশ পড়ছিলাম, সেটা আমরা
ক্রমান্বয়িক স্পর্শের কারণে আমাদের কি হচ্ছে, এই তৃষ্ণাটা উৎপন্ন হচ্ছে। হুম তাহলে আমি যেটা দিয়ে শুরু করছিলাম বলতে, আমরা এই যে পঞ্চকাম গুণে আমরা প্রতিনিয়ত এই তৃষ্ণায় জর্জরিত হচ্ছি বলতে প্রতিদিন। তো এইখান থেকে মুক্ত হতে হলে আমরা এই পর্যন্ত যা পড়ে আসছি ওই অনুযায়ী আমাদের প্রত্যেকটা আলম্বনকে চিহ্নিত করে ওটার অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান, অনিত্য দুঃখ অনাত্মা পর্যন্ত জানতে পারাটা, এখানে জানতে পারলেই এই তৃষ্ণা ক্ষয় করা সম্ভব হবে, যেটা আমরা স্পর্শের কারণে তৃষ্ণার কারণে উপাদানের কারণে ভবের কারণ হচ্ছে জন্ম জরা, এভাবেই। তো এগুলা আমরা যদি ধাপে ধাপে ক্ষয় করে যাই, তো এখান থেকে আমরা উপর দিকে উঠতে আমরা ওই অবিদ্যার জায়গায় বিদ্যা উৎপন্ন হয় মানতে, তখনই এই তৃষ্ণা থেকে মুক্ত হওয়া যাবে। ঠিক আছে, সবাই বলছেন সুন্দর করে। আমি এখন যেটা বলবো সেটা বলার আগে আমি আপনাদেরকেই ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, এই কারণে যে এত সূক্ষ্ম আলোচনা কোনো দেশনাতে বা কোনো ধ্যান কেন্দ্রের মধ্যেও আমি করি নাই আজ পর্যন্ত। ক্লাসের মধ্যে এটা এভাবে হতে 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 সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে আলোচনাগুলো হচ্ছে এভাবে। তো এটা অবদান আপনাদের, কিন্তু আপনাদের প্রত্যেকদিন এই ছোট ছোট জিজ্ঞাসা জানা ব্যাপারকে কেন্দ্র করেই এ পর্যন্ত। তো যাদের যাদের মনে হবে যে এটা আসলে লিখে রাখা উচিত বা এই আসক্তিকে এভাবে চিহ্নিতকরণ হয়েছে, আমরা এভাবে লিখে রাখবো, তারা লিখে রাখতে পারবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসক্তি আমরা নর্মালি স্থূলভাবে তৃষ্ণাকেই জানি, চোখের তৃষ্ণা, কানের তৃষ্ণা, আমাদের সর্বেন্দ্রিয়ের তৃষ্ণা, এটাকেই জানি, এর দূরই আমাদের, এবং ওটা ঠিকই। তৃষ্ণা কখন হয়? তৃষ্ণাকে আমরা আসক্ত হলে সেটাকেও তৃষ্ণা বলেছিলাম, আবার বিরক্ত হলে সেটাকেও তৃষ্ণা বলেছিলাম, ঠিক তো? আমরা উভয় সাইড কিন্তু আসক্তি বিরক্তি দুইটাকেই কিন্তু তৃষ্ণা হিসেবেই আমরা জেনেছি। আচ্ছা, আসক্তি বিরক্তি কোনোটাও নাই, আবার ওটাকে কিছু একটা আমি মনে করি যে হ্যাঁ ওটা কিছু একটা, আমার আসক্তিও নাই ওখানে, ঠিক আছে, বিরক্তিও নাই, কিন্তু এটাকে কিছু একটা আমি মনে করি, এটা কিছু। এই কিছু মনে করাটাও আসক্তির অন্তর্গত। কিছু মনে করা, এটা এটা নামের কিছু বা রূপের কিছু, এই কিছু মনে করা এটাও কিন্তু আসক্তি। একেবারে কিছুই না, শূন্য বুঝতে পারা আসক্তিহীন অবস্থা বা অনাসক্ত। কাকে শূন্য বুঝতে পারা? পুরো জগৎকে, নামরূপকে কিছু না হিসাবে চিনতে পারা হচ্ছে যে অনাসক্ত। আর কিছু যতক্ষণ পর্যন্ত আমি মনে করব না নাম এটা কিছু, না রূপ এটা কিছু, এরকম যতক্ষণ পর্যন্ত আমার ধারণা আছে থাকবে, ততক্ষণ মনে করতে হবে আমার কাছে আসক্তি আছে। যাদের যাদের ইচ্ছে করে তারা লিখে রাখতে পারবেন, অথবা পরবর্তীতে ভিডিও দেখে আবার এটা লাইনটা করতে, আমি ঠিকঠাক মতো করতে পারি নাই, আপনারা ঠিকঠাক মতো করে লিখবেন আর কি। যাই হোক, এর পরেরটা তাহলে আসক্তি বুঝলে তাহলে তথাগত সম্যক সম্বুদ্ধ কোথায় পর্যন্ত, আমরা এটা ব্রহ্মজাল সূত্রের মধ্যেও আমরা এই কথাটা কিন্তু পেয়েছিলাম, পড়েছি আমরা না, একদম প্রথম দিকে ব্রহ্মজাল সূত্রের দিকে এই কথাগুলো আমরা এটা পড়েছিলাম, এবং মহাপরিনির্বাণ সূত্রের মধ্যেও এই কথাটা আমরা পেয়েছিলাম, তখন আমরা পড়েছি। আচ্ছা, তাহলে এই আসক্তির চরম সীমা পর্যন্ত গেছে, এখন কোথায় গেছে, কি পর্যন্ত বুদ্ধির মানসিক অবস্থা হয়েছে, অরহৎগণের মানসিক অবস্থা হয়, তথা এই সম্যক সম্বুদ্ধের মানসিক অবস্থা হয়, এটা এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এখন না, কি পর্যন্ত মানসিকতা হয়।
আর এটা এই পর্যন্ত জ্ঞান থাকলে তথাগত বল বলা হয় এটাকে, তথাগত বল। এটা 10 নম্বর তথাগত বল, লাস্টেরটা। হ্যাঁ, 10 প্রকারই জ্ঞান বর্তমান তো এখানে আসছে কিভাবে 10 প্রকারই জ্ঞান। পঞ্চবিজ্ঞান সর্বদা হেতু নহে। সর্বদা অহেতুক, সর্বদা হেতু বিপ্রযুক্ত, সর্বদা সপ্রত্যয়, সর্বদা সংস্কৃত, সবসময় অরূপ, সর্বদা লৌকিক, সবসময় শাসক, সবসময় সংযোজনীয়, সবসময় গ্রন্থনীয়, সবসময় অগণীয়, সবসময় যোগনীয়, সবসময় নিবরণীয়, সবসময় পরামৃষ্ট, সবসময় উপাদানীয়, সবসময় সংক্লেশিক, সবসময় অব্যাকৃত, সবসময় সালম্বন, সবসময় অচৈতসিক। আছে তো অনেক বড়। মানে এখানে পঞ্চবিজ্ঞান সর্বদা হেতু নহে। এটা আমরা একটা একটা করে আলোচনা করে চলে গেলেই একেবারে ঠিক আছে। মনে হয় সেটা ভালো হবে। হ্যাঁ, পঞ্চবিজ্ঞান সর্বদা হেতু নহে, এদূর পর্যন্ত তো সবাই বুঝছেন, এটা ঠিক আছে। না বুঝলে বলেন, কেউ উপাসক সবার জন্য বলেন। বলতে এইখানে হেতু সম্পর্কে আমরা সবাই জানি। লোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহ। যখন আমাদের এই পঞ্চদ্বার দিয়ে যে সমস্ত আলো উৎপন্ন হয়, ওগুলা যখন আমরা দেখি, যেমন একটা ফুল দেখলাম বা একটা কিছু দেখলাম যেটা আমাকে কি করলো, আকৃষ্ট করলো বা আমার মধ্যে এটা লোভ উৎপন্ন হলো, তখন এই সময় হেতু হবে। বা একটা বিষয় সম্পর্কে আমার আসলে এটা আমার পূর্ণচেতন উৎপন্ন হলো, তখন এখানে হেতু হবে। আর ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যে মানে বিজ্ঞান হয়, আমরা সংজ্ঞা চিহ্নিত করে বিজ্ঞান জানে যে এটা জিনিস, ওই জানা পর্যন্ত এটা বিজ্ঞান, তখন হেতু হবে না। যখনই আমার মধ্যে ওইটা পেতে চাই বা ওটার প্রতি আমার বিরক্তি ভাব উৎপন্ন হবে, তখনই এখানে হেতুটা উৎপন্ন হবে। আশা করি সবাই বুঝছেন। দ্বিপঞ্চ বিজ্ঞানের মধ্যে হেতু থাকে না। লোভ, দেশ, মোহ, অলোভ, দেশ, অমোহ, এই 6 প্রকার হেতু, এগুলো দ্বিপঞ্চ বিজ্ঞানে থাকে না। ও পর্যন্ত এগুলো এই লোভ করার বা অলোভ করার অতটা শক্তি বিজ্ঞানে থাকে না। তারপরে সর্বদা অহেতুক, একই কথা, কিন্তু একই কথার মধ্যে এগুলো কিন্তু একটু বেশ কম আছে, যেটা আমরা বুঝতেছি না পরে পরে। এখনো বুঝি নাই এটা। হ্যাঁ, একই না বলতেছে এগুলো, একই না। হ্যাঁ, একই না, একই না, কিন্তু এটা কিন্তু আমরা বুঝি নাই এখনো। এর আগে একটা আমরা ওই যে পাইছিলাম একবার, কিছুদিন আগে একটা এরকম চ্যাটজিপিটির মাধ্যমে সমাধান হয়েছিল যে, সুপ্রিয় বাবু এই জায়গাটা এমনি অবশ্য আপনার যদি সুযোগ থাকে আপনি দেখেন, পঞ্চবিজ্ঞান সর্বদা হেতু নহে, সর্বদা অহেতুক, এই দুটোটা কথা লেখার কি প্রয়োজন ছিল? এবং সর্বদা হেতু বিপ্রযুক্ত,
এই তিনটা সহ দিলে আসবে পুরোটা, বুঝছেন? তিনোটা দেন, বলে তিনোটা কথা তো প্রায় একই, এটা তিনবারে লেখা হওয়ার বা লেখার কারণ কি, এটা কি লেখছে আমাদেরকে একটু জানাইয়েন। হ্যাঁ, তারপরে হেতু বিপ্রযুক্ত মানে লোভদেশ মোহ, অলোপদেশ মোহ, এগুলো একটাও সংযুক্ত হয় নাই, বিযুক্ত, যুক্ত বিযুক্ত হয়। ওই আগেরটার মতো হচ্ছে এখানে, কিন্তু এটা হ্যাঁ একই লিখেছে, একই লেখা বানতে হ্যাঁ, কিছু একটা মানে একই আছে না ব্যবধান, যেটা আমরা এখনো এটা ব্যবধান আছে। পাই নাই। তারপরে সর্বদা সপ্রত্যয়, প্রত্যয়, হ্যাঁ এটা বলেন। এটা এগুলো বলতে প্রত্যয় ছাড়া তো হচ্ছে না, সবসময় প্রত্যয় উদাহরণস্বরূপ প্রত্যয়ের বলেন, কারণে এগুলো মানে প্রত্যয় কি কি আছে, বিজ্ঞানের মধ্যে প্রত্যয় কি কি আছে একটু বলেন। সবাই তো জানে, তারপরও শুনলে আবার সবার মাথার মধ্যে আসবে। মানতে বিজ্ঞান পর্যন্ত যাওয়ার জন্য যে যে বিষয়গুলা প্রয়োজন পড়ে এগুলো হচ্ছে এখানে প্রত্যয়। প্রত্যয় ছাড়া আমরা যেমন অন্ধকার ঘরে আমরা কিছু দেখি না, যখন বাতি জ্বলে তখন এখানে বাতিটা হচ্ছে প্রত্যয়, সে সাহায্য করছে। ওই বাতিটা থাকলেও হবে না, আমার চোখে দেখার মতো অবস্থাও থাকতে হবে। এভাবেই এই সবগুলো সন্নিবেশের কারণেই ওই বিজ্ঞানটা উৎপন্ন হয়, তা না হলে বিজ্ঞান উৎপন্ন হয় না। অর্থাৎ ওই যে আমরা 24 প্রকার প্রত্যয় পড়েছিলাম, হ্যাঁ, এই আলোক এটা প্রত্যয়, তারপরে আমার মনোসংযোগ এবং ওই রূপটা রূপটা, হ্যাঁ যেটা দেখে বা যেটা শুনে বা যেটা আস্বাদন করে আমার এই চক্ষু বিজ্ঞান বা শ্রোত বিজ্ঞান বা ঘ্রাণ বিজ্ঞান, যে বিজ্ঞান উৎপন্ন হয়েছে, ওই বিজ্ঞানের সময়ে যেটা যখন যেভাবে লেগেছে, এগুলো সবগুলো প্রত্যয়। আর সব প্রত্যয়, প্রত্যয় হ্যাঁ বলা হয় কেন, মানে এই বিজ্ঞান প্রত্যয় সমন্বয়ে গঠিত, প্রত্যয় সহযোগে গঠিত উৎপত্তি। হবে। তারপরে সর্বদা সংস্কৃত, সর্বদা সংস্কৃত, এখানে কি পঞ্চবিজ্ঞান সর্বদা সংস্কৃত বলা হচ্ছে না? হ্যাঁ এইটা বলতে এইটা বুঝাতে পারবো না, কিন্তু আমি বুঝছি। আচ্ছা, ইয়েটা শুনে খবর আসতেছি বলবে সুপ্রিয় বাবু বলেন। বানতে হ্যালো, শুনতেছি, বলেন। বানতে এখানে বলছে যে এভাবে অভিধর্মের দৃষ্টিতে পঞ্চবিজ্ঞান চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা ও কায় বিজ্ঞান এই সম্পর্কে তিনটি কথা হেতু নহে, অহেতুক এবং হেতু বিপ্রযুক্ত। আপাত দৃষ্টিতে একই মনে হলেও এদের পারিভাষিক তাৎপর্য এবং প্রয়োগ ভিন্ন। অভিধর্মের ভাষায় একটি বিষয়কে কেন তিনটি ভিন্ন দিক থেকে বর্ণনা করা হয় তা নিচে সহজভাবে ব্যাখ্যা। কেন এগুলো হেতু নহে? এখানে হেতু বলতে অভিধর্মের 6টি মূল হেতুকে বোঝানো হয়েছে: লোভ, দেশ, মোহ এবং অলোভ, প্রদেশ ও মোহ। কারণ পঞ্চবিজ্ঞান চিত্তগুলো কেবল বিষয়কে গ্রহণ করে, যেমন চোখ শুধু রং দেখে। এই চিত্তগুলোর ভেতরে সরাসরি লোভ বা অলোভের মতো কোনো মূল চালিকা শক্তি বা বীজ থাকে না। কেন বলা হয়? এটি দিয়ে বোঝানো হয় যে পঞ্চবিজ্ঞান কোনো মূল বা রুট নয়, বরং এগুলো উৎপন্ন হওয়া
ফল মাত্র। কেন এগুলো সর্বদা অহেতুক? অহেতুক মানে হলো যার সাথে উপরের 6টি হেতুর কোনোটিই একত্রে উৎপন্ন হয় না। কারণ পঞ্চবিজ্ঞান চিত্ত যখন কাজ করে তখন তার সাথে কোনো হেতু যুক্ত থাকে না। এটি অত্যন্ত দুর্বল এবং প্রাথমিক পর্যায়ের চিত্ত বলা হয়। এটি এই চিত্তগুলোর দুর্বলতা ও ক্ষণস্থায়ী প্রকৃতি বোঝাতে ব্যবহৃত হয়। যেহেতু এর সাথে কোনো হেতু নেই, তাই এই চিত্তগুলো দিয়ে কোনো নতুন কর্ম সৃষ্টি হয় না। এগুলো কেবল পূর্বের কর্মের ফল, বিপাক মানে বিপাক, পূর্বের কর্মের ফল। 3, এগুলো কেন সর্বদা হেতু বিপ্রযুক্ত? বিপ্রযুক্ত মানে হলো বিযুক্ত বা আলাদা থাকা। কারণ চিত্তের সাথে মানসিক উপাদান বা চৈতসিকের যে সম্পর্ক, সেখানে পঞ্চবিজ্ঞানের সাথে কোনো হেতু চৈতসিকের মিলন ঘটে না। কেন বলা হয়? এটি মূলত মানসিক গঠনের দিক থেকে ব্যাখ্যা। অহেতুক বললে যেমন অভাব বুঝায়, বিপ্রযুক্ত বললে বোঝায় যে এদের মধ্যে কোনো বন্ধন বা সংযোগ ঘটার যোগ্যতাই নেই। এই 3টি কথা আলাদাভাবে বলার কারণ, যদিও ফল এক, কিন্তু বৌদ্ধ বা অভিধর্ম আচার্যগণ 3টি ভিন্ন কোণ থেকে এটি বিশ্লেষণ করেছেন যেন কোনো সংশয় না থাকে। স্বভাব বুঝাতে এটি নিজে হেতু কিনা? উত্তর না। স্বভাব বুঝাতে এটি নিজে হেতু কিনা? উত্তর না, না হেতু নহে। অবস্থা বুঝাতে এর সাথে কি অন্য কোনো হেতু আছে? উত্তর না, অহেতুক। সম্পর্ক বুঝাতে হেতুর সাথে এর কি কোনো সংযোগ ঘটে? উত্তর না, বিপ্রযুক্ত। একটি সহজ উপমা, মনে করুন একটি আয়না। ওই উপাসক আর লাগবে না, আয়না আর লাগবে না। উপাসক জয়দত্ত বাবু পুরাটা সুন্দর করে বুঝে গেছেন এখন, না? মানে হ্যাঁ, ডিফারেন্সটা রয়ে গেছে এখানে। ডিফারেন্স আছে, এটা আমরা এতদিন না বুঝলেও আমাদের সূক্ষ্মভাবে ডিফারেন্সটা চ্যাটজিপিটির বদৌলতে এই বিষয়টা আরো আগে থেকে আমাদের কিন্তু ইয়ে ছিল, সমস্যাগুলো ছিল, আমরা প্রশ্ন ছিল। এভাবে ইয়ে করি নাই। তাহলে হেতু নহে মানে হচ্ছে যে পঞ্চবিজ্ঞান এগুলো কখনো হেতু না। হেতু না বলতে সেটা আমরা এগুলো লোভ দেশ হ্যাঁ, মোহ অলপদ সমূহ না, এগুলো না। ওটুকুন যেতে পারে না, মানে ওটা দুর্বল বলা হচ্ছে তো, সেটাই। না, ওটা ওটুক পর্যন্ত যেতে পারে নাই, এটা না। মানে ওই দ্বিপঞ্চবিজ্ঞান মূলত এটা আমাদের অতীতের কর্মের একটা ফল, এটা এটা হেতু না। এটা লোভ দেশ মোহ অলপদ সমূহ আমরা দ্বিপঞ্চবিজ্ঞানকে বলতে পারি না। দ্বিপঞ্চবিজ্ঞান ওই এগুলো লোভ। সেটা আমরা আগে জেনেছিলাম, এখানে শুধু পঞ্চবিজ্ঞানের কথা বলা হচ্ছে। এখানে পঞ্চবিজ্ঞান সর্বদা হেতু নয়, দ্বিপঞ্চবিজ্ঞান নয় তো। না, পঞ্চবিজ্ঞান বলতে আপনি দ্বিপঞ্চবিজ্ঞানও বুঝবেন। আচ্ছা, দুই থেকে হ্যাঁ, কুশলে। হ্যাঁ, আচ্ছা, তারপরে সর্বদা অহেতুক বলতে যেটা বলা হয়েছে, এটার
হেতু হওয়ার মতো ক্ষমতা নাই, এটা বলা হয়েছে যে উপাদান কাকে? নাই। বিপ্রযুক্তকে। আর অহেতুক বলতে এখনো হেতু সংযুক্ত হয় নাই, বা হেতু সংযুক্ত হয় নাই, অহেতুক। আর বিপ্রযুক্ত বলতে বলা হচ্ছে যে কি, বিযুক্ত তো বিযুক্ত, কিন্তু হেতু সংযুক্ত হওয়ারও কোনো সম্ভাবনাও বা হবার কোনো কিছুও নাই। এই তিন ভাবে বলেছে না? বানতে। লাস্টের ওই ৩টা জায়গাটা হ্যাঁ না উত্তর দিয়ে ইয়ে করছে যে ওই জায়গাটা খুব সুন্দর ছিল। ওই জায়গাটা রিপিট করেন তিনটাতেই না। সুপ্রিয় হ্যাঁ, বাবু। তিনটাতেই না। সুপ্রিয় বাবু ওই জায়গাটা রিপিট করেন একবার। নেটওয়ার্ক স্টাফ নাকি? হ্যাঁ, শুনতেছে না যে, অথবা ওটা ইয়া করে দিছে। যেগুলো এই জাতীয় গুরুত্বপূর্ণ এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েন। হ্যাঁ বানতে। এই তিনটি কথা আলাদাভাবে বলা এই তিনটি কথা আলাদাভাবে বলার কারণ কি? যদিও ফল এক, বুদ্ধ বা তিনটি ভিন্ন কোণ থেকে এটি বিশ্লেষণ করেছেন যেন কোনো সংশয় না থাকে। স্বভাব বুঝাতে এটি নিজে হেতু কিনা? উত্তর না, হেতু নহে। অবস্থা বুঝাতে এর সাথে কি অন্য কোনো হেতু আছে? উত্তর না, অহেতুক। সম্পর্ক বুঝাতে হেতুর সাথে এর কি কোনো সংযোগ ঘটে? উত্তর না, তাহলে বিপ্রযুক্ত। ঠিক আছে, এই দূর পর্যন্ত হইলে আমাদের চলতেছে আপাতত। তাহলে সব প্রত্যেকটা বুঝছি। সংস্কৃত, স্বভাব, অবস্থা, সম্পর্ক। হ্যাঁ, লিখে রাখতে পারবেন আবার প্রয়োজন হলে, অথবা লিখে না রাখলেও এখানে এভাবে প্রশ্ন করলে আবার বাইর হবে উত্তর। তারপরে হ্যাঁ বানতে। সংস্কৃত ধর্মটা বলেন। আচ্ছা, আপনি মানে এখানে বুঝতেছেন কিন্তু বুঝে দিতে পারবেন না বলতেছেন। হ্যাঁ বানতে সর্বদা সংস্কৃত, কারণ এগুলা একটু আগে যেটা আমরা জেনে আসছি এটা আমাদের অতীতের। সংস্কৃত মানে হচ্ছে যে সংযুক্ত ধর্ম। সংযুক্ত মানে যেমন আমাদের এখানে এই বিজ্ঞান হওয়ার জন্য নাম এবং রূপের পুরো সংযোগ, এবং আমাদের অন্য কোনো চৈতসিক না থাকলেও সর্বচিত্ত সাধারণ চৈতসিক তো অবশ্যই আছে। আর বিজ্ঞান বলতে শুধু তো আর সর্বচিত্ত সাধারণ চৈতসিক না, এখানে অন্যান্য চৈতসিকেরও সমন্বয় ঘটেছে। হ্যাঁ, আমরা শুধু ভবাঙ্গের মধ্যে নর্মালি আমরা বলি যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক ছাড়া অন্য কিছু নাই, কিন্তু আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম গবেষণা করলে আপনিও নিজেই দেখতে পাবেন যে না, এখানেও আরো সব চৈতসিক সবগুলোর সমন্বয় সংযোগ আছে। এগুলো আমরা আলোচনা করে আসছি আগে, না? এই যে সংযুক্ত ধর্ম বা সাংখ্যাতা ধর্ম, এইটাকে বলা হয়। তাহলে বিজ্ঞান এই সংযুক্ত বিষয়, মৌলিক বিষয় না, একটা বিষয় না। বিজ্ঞান হচ্ছে যে যৌথ সমন্বয়ে সংযুক্ত, সংস্কারিত, সংযোজিত বিষয়, যৌগিক বিষয় আর কি। সংস্কৃত মানে হচ্ছে যে যৌগিক। এই বিষয়টাতেই আসলে মানে হালকা করে ক্লিয়ার হতে পারতেছে এখন, যেটা হচ্ছে কি এই শুধুমাত্র বিজ্ঞান, এইখানে বলা হচ্ছে আপনি বলছেন কি যোগী মানে সম্মিলিত, তাহলে এখানে একক কোনো
কিছুই নাই, এখান থেকে শুরু হয়েছে এটা। হ্যাঁ একদম আমাদের সেটাকে প্রমাণ করতে গিয়ে শূন্য চলে যাচ্ছে, নির্বাণে যেতে পর্যন্ত এত কিছু না থাকার কারণে কিন্তু আমরা এখানে একক মনে করি আমরা ঘুরতেছি ভবচক্রের মধ্যে। আমিটা এখান থেকে আমাদের মধ্যে মানে এই থেকে আস্তে 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 গভীরে চলে যাচ্ছে এইখানের মধ্যে। এটাকেই আমরা না বুঝি। আর ঠিক এটার বিপরীতে হচ্ছে যে অসংস্কৃত নির্বাণ। নির্বাণকে বলা হয় অসংস্কৃত। এটা সংস্কৃত, অসংস্কৃত, যাবতীয় জাগতিক সমস্ত বিষয় সংস্কৃত। অসংস্কৃত শুধু একটি মাত্র বিষয় আছে, সেটা হচ্ছে নির্বাণ। আচ্ছা, তারপর সবসময় অরূপ, এটা তো সবাই বুঝছে আশা করি, নাকি? আমাদের সংস্কৃত অসংস্কৃত এটা বলছে কেন, বলে গেছে বলতে। উপাসক জয়দত্ত বাবু আবার এটা সুন্দর করে বলেন, 2-3 বার রিপিট করে বলেন। সংস্কৃত হচ্ছে সংযুক্ত ধর্ম, একটা আমরা আগে থেকে অবশ্যই জেনেছি এটা। এখানে সংযুক্ত হচ্ছে কি, আমাদের একটা উদাহরণ, যেমন আমরা কোনো কিছুর অস্তিত্ব যখন দেখি, এখানে সবকিছু সম্মিলিত আছে বলেই আমরা কোনো কিছুর অস্তিত্ব পাই। যেমন ধরেন আপনার সামনে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা এইখানে এই মোবাইলের মধ্যে সবকিছু, যেমন এটা কি বলা হয় রূপের ক্ষেত্রে, এখানে রূপের সম্মিলিত আছে বলেই এটার অস্তিত্ব আছে। হ্যাঁ, আর এখানে ওনারা এই যে মেমোরি, যে বুঝার যে বিষয়গুলো দিচ্ছে এখানে, তো এগুলো সবগুলো মিলিয়ে ওইটাকেই সংযুক্ত বলা হচ্ছে এখানে। আর যখন এখানে সংযুক্ত থাকবে না, সবগুলা কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, তখন এইখানে এটা শূন্য হয়ে যাচ্ছে, যেটাকে অসংস্কৃত নির্বাণ বলা হচ্ছে। আর আমি উদাহরণ দিতে গেছি, এখানে উদাহরণটা অত ক্লিয়ার হয় নাই। উদাহরণ কিন্তু তরকারি মূলত দিলে বলা এটাই। তরকারি। হ্যাঁ, তরকারি, হ্যাঁ সেটাই। তরকারি হচ্ছে যে যেমন আপনি তরকারি রান্না করার সময় লবণ, মরিচ, পেঁয়াজ, তারপরে আরো কত কিছু দিয়ে সবকিছু মিক্স হয়েছে, তখন এটা এক তরকারি বললে আমরা আর কোনো একটা সবজি বুঝতেছি না, একটা সবজি বলতেছি না। এটা তরকারি মানে হচ্ছে যে এখানে অনেক কিছু মিশ্রিত হয়েছে। ওই মিশ্রিত অবস্থাকে বলা হয় সংস্কৃত। হ্যাঁ, তা অথবা সংযুক্ত, এভাবেও বললে আরো আমাদের বর্তমান ভাষার সঙ্গে মিলে সংযুক্ত। আচ্ছা, তো আমরা তরকারি বললে যেমন তাইলে বরকড়ি এটা তাইলে অসংযুক্ত, এরকম করে মনে আসতে পারে। এখানে বরকড়িটাও সংযুক্ত বিষয়। কিসের সংযুক্ত বিষয়? চারি মহাভূত তথা চারি মহাভূত সহ চারি মহাভৌতিক অবস্থাগুলো আরো বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রকারের উপাদানে, হাজার লক্ষ কোটি রকমের উপাদানে পরিণত হয়েছে এই পৃথিবীতে। হ্যাঁ, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, এখন বিজ্ঞানে বলবে একদম মহা কিছু, কিন্তু বুদ্ধ এটাকে সূক্ষ্ম করতে 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 চারি মহাভূতে পৌঁছিয়েছেন, চারি মহাভৌতিক অবস্থার মধ্যে পৌঁছিয়েছেন। কিন্তু বিজ্ঞান এখন বলবে যে, যেমন আপনি পানির কথা বলতে চান, পানি কি কি দিয়ে তৈরি হয়েছে এটা বলবে একরকম করে, মাটি কি কি দিয়ে তৈরি হয়েছে, কি কি উপাদান আছে